ফাইনালি আমরা বগালেকের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে যাচ্ছি। বেশ আশঙ্কায় ছিলাম আসলে বগালেক যাওয়ার পারমিশন পাবো কিনা। এখান থেকে রুমা বাজার পর্যন্ত আসতে আসলে বেশ দেরি হয়ে গেছিল। তাহলে শিখু আল্লাহ আন্ডারে লই যার ফেলি কোনো প্ল্যানই আসিল না বগালেক। যেমনটি বলছিলাম, আসলে ঢাকা থেকে যখন রওনা দিয়েছিলাম আমাদের বগালেক ফাইনাল ডেস্টিনেশন ছিল না, বাট অবশেষে আমরা বগালেকের দিকে যাইতেছি। এটা একমাত্র আল্লাহ চাইছেন বলেই আসলে সম্ভব হয়েছে, সেটাই বলতেছি আর কি। ভাইরা প্রথম যার, আমরা প্রথম, সবাই প্রথম, বুঝছো? আমাদের আজকের পুরো টিমেরই হচ্ছে বগালেক প্রথমবারের মতোই যাওয়া হবে। সবাই খুব এক্সাইটেড এই জন্য, কারণ প্রথমবার কোথাও যাওয়ার একটা ফিলিংস সবসময় অন্যরকম হয়। আজকে আমাদের গাইডের নাম হচ্ছে বাবুল দাদা। উনি একদম সামনের বাইকের হচ্ছে পিলিয়ন সিটে বসছে। তো দাদার সাথে কথা বলে যেটা জানতে পারলাম, আসলে রুমা বাজারে 4টার পরে আসলে পারমিশন দেয়া হয় না, বিষয়টা এমন না। অ্যাকচুয়ালি বগালেকের যে আর্মি চেকপোস্ট আছে সেখানে সন্ধ্যা 6টার পর ঢুকতে আর বের হইতে দেয় না আর কি। তো রুমা বাজার থেকে বগালেকের দূরত্ব আনুমানিক 18 কিলোর কাছাকাছি, যেতে প্রায় 42 মিনিটের মতো লাগে স্ট্যান্ডার্ড টাইমে। কিন্তু যারা নতুন বগালেক আসে তাদের হয়তো দেখা গেছে 1 ঘন্টার মতো সময় লাগতে পারে, কারণ অনেকে আছে নতুন বাইকার, আস্তে বাইক চালায় সাবধানে। আর পাশাপাশি রাস্তার বিভিন্ন জায়গায় যদি আপনি একটু দাঁড়িয়ে টাইম স্পেন্ড করেন, আরও হাতে 30 মিনিটের মতো হয়তো সময় এক্সট্রা লাগতে পারে, সব মিলিয়ে 1.5 ঘন্টা। তো সেই হিসেবে 4টার দিকে রওনা দিলে 5:30টার মধ্যে হচ্ছে বগালেকের সেই আর্মি চেকপোস্টে পৌঁছানো যায় আর কি। তো আজকে অলরেডি আমাদের এখানেই 4:38-এর মতো হয়ে গেছে। 1 ঘন্টাও যদি আমি হাতে সময় নিই তাহলে হয়তো 5:30 বা 40-এর মধ্যে আমরা একটানে বগালেক চলে যেতে পারবো। দেরিতে আসার কারণে যেটা হলো, রাস্তার এখানে সেখানে দাঁড়ানোর যে বিলাসিতা সেটা আর করা যাবে না। কি আর করা, অন্তত যেতে পারছে, এটাই অনেক কিছু আপাতত। প্রায় 4-5 বছর আগে আমার রুমা বাজার পর্যন্ত আসার আরও একবার সুযোগ হয়েছিল। তখন আসলে বগালেক যাওয়ার কোনো পারমিশনই ছিল না বাইক নিয়ে, আমরা বিষয়টা জানতামও না। তো কোথায় জিজ্ঞেস করব সেটাও আসলে বুঝতে পারছিলাম না তখন। কৌতূহলবশত সামনে এগোতে এগোতে আমরা বগালেক যাওয়ার পথে প্রথম যে পুলিশ চেকপোস্টটা ছিল সেখান পর্যন্ত চলে গিয়েছিলাম আর কি। সেখান থেকে আমাদেরকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছিল। তো ওইবারই ছিল আমাদের প্রথমবারের মতো রুমা বাজার পর্যন্ত আসা। একটু সামনেই সেই পুলিশ চেকপোস্টটা আছে যেটা কথা বলতেছি। হিন্দি সমতল বেটা, আমি আগে আসি, আগে দূর আইসি আর আইনের ফসলা তোরা খাই গেছি গাইড ছাড়া। হ্যাঁ, আমরা তো জানতাম না গাইড জায়গা, আমরা দূরে চলে আইসি আইসি আর পারমি আন্নার করে ফেরত দিয়ে দিব বগালেক তুল। বগালেক যাওয়ার পথে এখানেই প্রথম আসলে নাম এবং ডিটেলস এন্ট্রি করতে হয়। এন্ট্রি থেকে শুরু করে সমস্ত ফর্মালিটিস আসলে গাইডিং ম্যানেজ করে, এখানে আমাদের কোনো কাজ নেই আসলে। হ্যাঁ, এর কাছে আছে, এই করবো বই থাক। এখানকার সমস্ত ফর্মালিটিস শেষ করে আবার রওনা দিতে দিতে প্রায় 4:47 বাজে। এখন থেকে 1 ঘন্টা যদি আমরা সময় যোগ করি তাহলে আনুমানিক 5:47-এর দিকে আমরা বগালেকের আর্মি চেকপোস্টে পৌঁছাবো আশা করতেছি। হাতে আসলে এক্সট্রা কোনো সময় নেই যে একটু টাইম স্পেন্ড করবো এখানে সেখানে দাঁড়ায়, যেটা আগে বলছি। সো একটানে আসলে আমাদেরকে এখন চলে যেতে হবে বগালেকের চেকপোস্ট পর্যন্ত। তো এর মধ্যে গাইডের বিষয়টা আপনাদের সাথে শেয়ার করে নেই। এক গাইডের আন্ডারে আসলে রুমা বাজার থেকে বগালেক পর্যন্ত 12 জন যেতে পারবেন, সর্বোচ্চ 6টা বাইক। আপনাদের কোনো বাইকে যদি পিলিয়ন সিট খালি থাকে তো এটা একটা ব্লেসিং। পিলিয়ন সিটে আপনারা গাইডকে নিয়ে চলে যেতে পারবেন। আর যদি পিলিয়ন সিট খালি না থাকে সেই ক্ষেত্রে গাইডের জন্য আলাদা বাইক ভাড়া করতে হবে। তো গাইড খরচ হচ্ছে মোটামুটি পার ডে 800 টাকা করে।
2 দিনের জন্য যদি নেন তাহলে আর দুগুণা 1600 টাকার মতো করে দিতে হবে। আর বাইক যদি ভাড়া করতে হয় সেই ক্ষেত্রে বাইকে পার ডে হচ্ছে 1000 টাকা করে আপনাদেরকে পে করতে হবে। অর্থাৎ 2 দিন যদি বাইক থাকে তাহলে হচ্ছে 2000 টাকা, আর গাইডে হচ্ছে 800 করে 1600 টাকা, মোট 3600 টাকার মতো পেমেন্ট করতে হবে আপনাদেরকে। তো ফরচুনেটলি আমাদের যেহেতু একটা পেলিয়ন সিট খালি আছে 3 বাইকের মধ্যে, আমাদের গাইডের জন্য আলাদা কোনো বাইক ভাড়া করতে হয় নাই। শুধুমাত্র গাইড খরচ 800 করে 1600 টাকা পেমেন্ট করেই আমরা যেতে পারছি আর কি। তো এখানেই সব কিছু শেষ না, গাইডের থাকা খাওয়াও অ্যাকচুয়ালি আমাদেরই দায়িত্ব। থাকা বাবদ সম্ভবত 300, আর খাবার বাবদ হয়তো 300 টাকা পার ডে পেমেন্ট করতে হয় আর কি, পার ডে বা পার নাইট। একটু সামনেই হচ্ছে মুনলাইপাড়া। বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন 2টি গ্রাম হচ্ছে, একটা মুনলাইপাড়া আর একটা হচ্ছে দার্জিলিং পাড়া। মুনলাইপাড়া রুমা বাজার থেকে বগালেক যাওয়ার পথেই হচ্ছে পড়ে, আর দার্জিলিং পাড়া মূলত বগালেক থেকে কেওক্রাডং যাওয়ার পথেই পড়ে। জায়গাটা বেশ সুন্দর আসলে, দুই পাশের বাসাগুলো খুবই আই প্লিজিং এবং গোছানো। হচ্ছে বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম মুনলাইপাড়া, বুঝছো? আমি বেশিরভাগ সময় লাইফে একা বা সোলো ট্রিপ করি, কোনো গ্রুপের আন্ডারে আসলে আমি কোনো ট্যুরে যেতে পছন্দ করি না। এটার প্রধান কারণ হচ্ছে এতে করে আপনার ফ্রিডম একদম অ্যাবসলিউটলি নষ্ট হয়ে যায়। যেমন এখন হচ্ছে গাইড এবং একটা গ্রুপের আন্ডারে থাকার কারণে শত ইচ্ছা করার সত্ত্বেও এখানে 2 বা 5 মিনিটের জন্য দাঁড়াইতে পারতেছি না। কিছু করার নেই আসলে, এটাই নিয়ম, মেনে নিতে হবে গ্রুপে গেলে। আর তাছাড়া হচ্ছে আজকে সকাল 5টায় আমি ফেনী থেকে রওনা দিয়েছি, আর পাশাপাশি সেজান হচ্ছে রাত 1টার দিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে রওনা দিয়েছে। সেই ফেনী এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে এখন পর্যন্ত আমরা আসলে দুইজনই কোনো প্রপার মিল বলতে যেটা বোঝাই সেটা খেতে পারি নাই আর কি। হালকা খিদে লেগেছে, হয়তো এখানে দাঁড়াতে পারলে একটু চা নাস্তা খেয়ে একটু ফ্রেশ হয়ে নিতাম, আর পাশাপাশি চারপাশটা একটু ঘুরে দেখতাম আর কি। তো যাই হোক, কিছু করার নেই, যেহেতু একটা গ্রুপের আন্ডারে আছি। আর আসলে রুমাবাজার থেকে বগালেক বা কেওক্রাডং যেখানেই বলেন, গাইড ছাড়া যেহেতু যাওয়া যায় না এবং বিষয়টা বেশ এক্সপেন্সিভ, গ্রুপের আন্ডারে যাইতে আসলে আপনি বাধ্য, কিছু করার নেই। তো এটা একটা ট্রেড অফ, মেনে নিতে হবে আর কি। বাংলাদেশের সবচেয়ে বেশি টলকলা বাইক উঠে, এই কীভাবে উঠে দেখো, MT-50 এর কোনো ফিলিও না, আমরা খবরে যাব। হ্যাঁ, MT-50 আমি সবচেয়ে বেশি টর্ক হিটার। কি আমার যেটা বলছিলাম, আমাদের গ্রুপের সবচেয়ে সামনে যে বাইকটা, ওই বাইকটা যে ভাইয়া চালাচ্ছেন, ওই বাইকটা হচ্ছে MT-50 ইয়ামাহা। 150 সিসি সেগমেন্টে বাংলাদেশের ওয়ান অফ দ্য হাইয়েস্ট টর্ক বাইক হচ্ছে ওইটা। এখন তো অনেক হায়ার সিসির বাইক এসেছে, অনেক টর্কওয়ালা বাইক আছে, কিন্তু 150 সিসি সেগমেন্টের মধ্যে আমার ধারণা স্টিল MT-50 হচ্ছে টপে আছে। তো টর্কের বিষয়টা যারা বোঝেন না তাদেরকে আমি খুব সহজভাবেই বলি, যে বাইকের টর্ক যত বেশি, ওই বাইক পাহাড়ে আফিলে ওঠার সময় তত বেশি এফোর্টলেসলি এবং স্মুথলি হচ্ছে উঠতে পারে। টর্ক বেশি থাকলে আসলে আপনার লো গিয়ারে অনেক বেশি পাওয়ার প্রডিউস করতে পারে বাইকে, ফলে আফিলে ওঠার সময় বাইকের কোনো ইফোর্টে লাগে না তেমন একটা, লো টর্কের বাইকের তুলনায় আর কি। এটা রাস্তা গিয়ে যাই, ঠিক আছে, গাড়িটা তার কাম কি? হ্যাঁ, তার কাম কি? আমি জানি আমার মতো আপনাদের সবারই সেই কমন কোয়েশ্চেন, বগালেক বা কেওক্রাডং যেতে আমরা তো একটা রাস্তার মধ্য দিয়ে যাচ্ছি, হ্যাঁ, তো এখানে গাইড লাগবে কেন?
আমি আসলে এখনও মনে করতেছি যে এখানে গাইড লাগার তো কোনো কারণ নেই। আমরা বান্দরবন থেকে থানচি যাচ্ছি, টিনপার হয়ে আলীকদম যাচ্ছি, সেখানে তো গাইড লাগতেছে না, এখানে তাহলে কেন গাইড লাগবে? এই গাইডের কারণে শুধু শুধু দেখা গেছে বগালে বা কেওক্রাডক পর্যন্ত যাওয়ার এক্সপেন্স অনেক বেড়ে যায়, আর ফলে অনেক বাইকার এখানে যাইতে পারে না যারা সোলো আসে স্পেশালি। আর গ্রুপের আন্ডারে গেলে তো দেখতেই পাচ্ছেন কোনো ফ্রিডম থাকে না। গ্রুপ বা গাইড যেভাবে রুমা বাজারের পরে চলবে, আপনাকেও সেভাবেই চলতে হবে। সো এটা খুবই পেইনফুল আসলে। গাইড আসলে অ্যাবসোলিউটলি নেসেসারি আপনার ট্রেকিংয়ে যেসব রুটে যেতে হয় সেগুলোতে, কারণ ওইসব রুটে হচ্ছে গাইড ছাড়া গেলে যারা প্রথমবারের মতো আসে ডানে বামে গিয়ে হারিয়ে যাওয়ার একটা চান্সেস আছে। আর তাছাড়া আরও অনেক ইস্যুই আছে, হ্যাঁ, সেফটি তো অবশ্যই আছে। বাট এইরকম একটা প্লেন রাস্তা যেখান দিয়ে বাইক জাস্ট যাচ্ছে, হ্যাঁ, স্ট্রেইট এবং প্লেন রাস্তা, এখানে আসলে গাইডের কী প্রয়োজন আমার আসলে জানা নাই আর কি। এক্স্যাক্টলি এরকম একটা রোড দিয়ে তো আমরা থাঁজি বাজারও যাচ্ছি, সেখানে তো গাইড লাগতেছে না, তাহলে এখানে কেন লাগবে? হয়তো কোনো এক সময় এখানেও কেওক্রাডক পর্যন্ত যেতে গাইডের প্রয়োজন আর থাকবে না। সেই সময় আসলে কখন আসবে এটা আপাতত একটা প্রশ্ন আর কি। যদিও আমি আসলে শিওর না, বাট মেবি ইটস অল অ্যাবাউট সিন্ডিকেট। আমরা সবাই যেটা ভাবি আর কি, হয়তো সেটাই সত্যি। তো সাহায্য মরিয়েন না কোন এদিকের রাস্তার আশপাশের ভিউ বেশ সুন্দর, একটু দাঁড়ানোর কোনো সুযোগই পাচ্ছি না, কারণ সামনে গাইডের সাথে যে ভাইয়ারা আছে ওনারা তো দাঁড়াচ্ছে না। কেন দাঁড়াচ্ছে না জানি না, গাইডের নিষেধাজ্ঞা আছে নাকি তাড়াহুড়ার কারণে আমি জানি না অ্যাকচুয়ালি। এখানে দাঁড়ান, একটু ভিউ দেখেন। রাস্তার এই অংশের ভিউ আমার কাছে অসাধারণ লাগতেছে, একদম র এবং ওয়াইল্ড একটা ফিল আছে। বাম পাশে উঁচু পাহাড়, যেখানে মাঝে মধ্যে জুম চাষ হওয়ার কিছু সিমটম দেখা যাচ্ছে, আর ডান পাশে হচ্ছে একদম খাড়া ঢাল। জায়গাটা আসলেই চমৎকার। বাম পাশের উঁচু পাহাড়ে হচ্ছে বিশাল একটা বিস্তৃত এলাকা জুড়ে আম গাছের বাগান দেখা যাচ্ছে। এইদিকে তেমন একটা জনবসতি না থাকার কারণে হচ্ছে রাস্তার দুই পাশ একদম র ফিল বলতে যেটা বোঝায় সেটাই হচ্ছে পাওয়া যায় আর কি। এর মধ্যে আঁকাবাঁকা রাস্তা, বেশ ভালোই লাগছে। বাম পাশটা তো আসলে ক্যামেরায় দেখাতে পাচ্ছি না, বাট যতদূর চোখ যায় শুধুমাত্র পাহাড় আর পাহাড়, আর কিছুই চোখে পড়ে না আর কি। একটু দাঁড়ানো গেলে খুব ভালো হতো। এদিকে দেখলাম অন্য একটা গ্রুপ বাইক দাঁড় করিয়ে চারপাশটা উপভোগ করতেছে। এদিকে আমাদের গাইড পাশাপাশি আমাদের গ্রুপের অন্য যে মেম্বাররা সামনে আছেন, ওনাদের আসলে এখানে দাঁড়ানোর কোনো আগ্রহই দেখতেছি না এখন পর্যন্ত। ওনারা যাচ্ছেন তো সে যাচ্ছে, গ্রুপে আসার আসলে এই একটা যন্ত্রণা, কিচ্ছু করার নাই। হ্যাঁ, বাট একটু দাঁড়ালে হয়তো ভালো লাগতো আর কি। দেখা যাক, এখন তো আর দাঁড়ানো না গেলেও আসার সময় হয়তো ভাইয়াদের সাথে কথা বলে একটু দাঁড়ানোর জন্য চেষ্টা করবো আর কি। আমি জানি না, হয়তো ভাইয়ারা ভাবছেন যে আজকে হাতে বেশি সময় নেই, টান দিয়ে চলে যাবেন, হয়তো আসার দিন ওনারাও হয়তো দাঁড়ানোর চিন্তা ভাবনা করতেছেন আর কি। কথা বললেই বোঝা যাবে। কিন্তু এর মধ্যে কি অবিশ্বাস্য, পুরা বলতে না বলতেই ওনারা দাঁড়াচ্ছেন। যদিও সবচেয়ে সুন্দর ভিউ পয়েন্টটা আমরা পিছনে রেখে চলে আসছি, তারপরেও দাঁড়ালো অন্তত। তো আপাতত এক জায়গায় দাঁড়াইছে, 5 মিনিট স্পেন্ড করতে পারবো, আশপাশটা দেখতে পারবো, এতেই আমরা দুইজন বেশ খুশি। 30 মিনিট থেকে স্টোরেজ আছে।
জায়গাটা আসলে দাঁড়ানোর জন্য বেশি সুবিধাজনক না, এখানে দাঁড়ানোর পর এটা বুঝতে পারলাম আর কি। বাট স্টিল হচ্ছে দাঁড়াইছে, এতে খুশি, কিচ্ছু করার নাই আসলে। গাছ লাগাইছে মনে হয়, বুঝছেন? হ্যাঁ, এটা লাগানো চাষাবাদ তো, সরকার থেকে লিজ নেওয়া আছে। এই সেই বিস্তৃত ল্যান্ডস্কেপ যেটার কথা আপনাদেরকে বাইক থেকেই বলতেছিলাম। বাট পিছনের যে ভিউ পয়েন্টটা ছিল, অনেকগুলো বাইক একসাথে দাঁড়াইছে, ওই জায়গার ল্যান্ডস্কেপটা আর একটু বেশি সুন্দর ছিল আর কি। দেখছি। ওয়েদার ঠিক আছে কিন্তু সকালবেলা কি করো, পছন্দ করলাম সকালবেলা এই ওয়েদারটা আমার ভালো না হয়, এখানে আমি বসে থাকি এখানে থাকতে ইচ্ছে হচ্ছে এখন। বান্দরবনে ওই বিশ্ববিদ্যালয়ের পিছনে বাসা আছে, ফ্যামিলি থেকে এর নিজস্ব বাড়ি, নিজস্ব জায়গা। যাওয়ার সময় একটু বাসায় ঢুকেন, একদম ভিউ কটেজের মতো বাসা, বিশাল। না, এখানে তো মোটামুটি 10 মিনিটের মতো এখানে টাইম স্পেন্ড করার পর আমরা আবার রওনা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। দাঁড়ানোর জন্য প্লেসটা আসলে খুব একটা সুবিধার হয় নাই আর কি। বয় বয় আমরা একটু আগে যাই, আমরা স্লো যাই তো। মাই গেছে কেন? টাকা খরচ টুরিস্টতে মাই গেছে? তোরা দিবেলা পরে আর মেরে আইতে সকালবেলা ল্যাঙ্গুয়েজ চাইও না, ধরো আপরেন করাবো না আঙ্গুলে পড়া যাইতেছে রক্ষক। মোটামুটি এখন 5:12 মতো বাজে, হাতে প্রায় 40-50 মিনিটের মতো সময় আছে। এখান থেকে বগালেক আর খুব বেশি দূরে যে তা না, এই কারণে সবাই একটু রিল্যাক্স ফিল করতেছে আর কি। সম্ভবত আর 20-30 মিনিটের মতো লাগতে পারে এখান থেকে বগালেক যেতে। আমাদের 10 মিনিটের মতো ব্রেক নেওয়াটা বেশ ভালো হয়েছে, কারণ হচ্ছে বগালেক যাওয়ার পথে সামনে সবচেয়ে বড় ডাউনহিলটা একটু পরেই হচ্ছে ঘন ঘন ব্রেক ধরার দরকার পড়তে পারে। রেস্টের কারণে হচ্ছে বাইকটা একটু স্টার্ট অফ হয়েছিল, পাশাপাশি ব্রেক শু বা ডিসক্যালিপার হচ্ছে একটু কুল হওয়ার সময় পাইছি আর কি। ক্যামেরায় আসলে এই একটা বড় সমস্যা, মানে ডাউনহিলগুলা আর আপহিলগুলা অ্যাকচুয়াল কি পজিশানে আসলে এটা বোঝা যায় না। এখন আমরা যে নামছি বেশ ডাউনহিল, কিন্তু এটা অনেক খারাপ, কিন্তু আসলে বোঝা যাচ্ছে না ক্যামেরায়। বাউরে রাস্তাটা হচ্ছে ক্যামেরায় বেশ ফ্ল্যাটই মনে হইতেছে, অ্যাকচুয়ালি কিন্তু এটা ফ্ল্যাট না, এটা বেশ ডাউনহিলে যাচ্ছে। হ্যাঁ, আমি প্রথম গিয়ারে ইঞ্জিন ব্রেকে নামতেছি, পাশাপাশি ঘন ঘন ব্রেকও করতেছি, তাও বাইকের স্পিড কন্ট্রোল করতে পারতেছি না। ওইটা পাইতাম না, একবার নামে গেছি। ফার্স্ট গিয়ারে আমি ইঞ্জিন ব্রেকে নামতেছি, কিন্তু ব্রেক না করলে স্পিড নিমেষেই হচ্ছে 50-60-এর উপর উঠে যাচ্ছে। আমি ফাঁকে ফাঁকে ব্রেক চেপে হচ্ছে স্পিড 30-35-এর মধ্যে কন্ট্রোলে রাখার চেষ্টা করতেছি আর কি। বিষয়টা আশা করি বুঝতে পারতেছেন। ওরে বাউরে বাউ, আমার কাছে মনে হয় পাহাড়ে সবসময় ডাউনহিলে নামাটাই হচ্ছে কঠিন কাজ এবং রিস্কিও বটে। আফিলে ওঠাটা আসলে একটু কম রিস্ক, ঠিক আছে। আফিলে ওঠা আসলে আপনার বাইকের পাওয়ারের উপর ডিপেন্ড করতেছে, বাট ডাউনহিলে আপনি যদি ইঞ্জিন ব্রেক না জানেন, পাশাপাশি ব্রেক ধরার বিষয়টাতে এফিসিয়েন্ট না হন, তাহলে কিন্তু সমূহ বিপদ। হ্যাঁ, বিশেষ করে যারা ইঞ্জিন ব্রেক জানে না, ক্লাস ধরে ব্রেক করে, তাদেরকে আমি পাহাড়ে আসতে নিষেধ করব। পাহাড়ে আসার আগে ইঞ্জিন ব্রেক জানা একদম আপনি ম্যান্ডেটরি বলতে পারেন। ইয়েদি যাবে তারা যদি আড়াই উড়াই, হাতে তো কবে সুযোগ দেয় যে ফেরত চল যাইতার ন। আমার এক ফ্রেন্ড আছে, ওর নাম জাবেদ। হ্যাঁ, ওর সাথে আমি ডিম পাহাড়ে একটা ট্যুর দিছিলাম, প্রথমবারের মতো লাইফে ডিম পাহাড় গেছিলাম, তাও 110 সিসির বাইক নিয়ে, টিভিএস মেট্রো প্লাস 110 নিয়ে। তো ওইখানে কিছু খাড়া ডাল আছে, যেহেতু প্রথমবার গেছি আমি রিস্ক না নিয়ে আমি তারে হচ্ছে একটু হেঁটে ওঠার জন্য বলছিলাম আর কি, ওই
স্পেসিফিক খাড়া ঢালে। তো ওই 5 মিনিটের ঢাল সে হাইটা উঠা আমাকে বলে সে আর যাবে না, এখনই ব্যাক করবে। তার চেহারা পর্যন্ত পাল্টাই গেছিল। আসলে ওরেই বা কী দোষ দিব, পাহাড়ের খাড়া ঢালগুলো হাইকিং করা বেশ কষ্টকর যদি অভ্যস্ত না হন। জাভেদের মলিন চেহারা দেখে এরপরে ঢালগুলো আসলে ওরে তখন আর নামায় নেয়, রিস্ক নিয়ে উঠে গেছিলাম। আল্লাহর রহমতে আমার কোনো সমস্যা হয় নাই আর কি তখন আর। বাট জাভেদরে যদি আর 2-1টা ঢাল আমি হাঁটাই উঠাইতাম, আমি একেবারে ড্যাম শিওর জাভেদ অজ্ঞান হয়ে যাইত এবং তারে চাঁদের গাড়ি ভাড়া করে হাসপাতালে নিয়ে যাইতে হইত। তার এই পরিমাণ মানে স্ট্রেস গেছে একটা ঢাল উঠতে। আসলে অভ্যস্ত না তো পাহাড়ে হাঁটার জন্য, হঠাৎ করে এসে যদি খাড়া ডালে হাঁটে আসলে এটা খুবই ডিফিকাল্ট। জাভেদের সাথে আমার এটা বেশ মজার স্মৃতি, যতবারই মনে পড়ে আমার খুব হাসি আসে। বৃষ্টির সময় পাহাড়ি রাস্তায় এরকম কাদা দেখলে কিন্তু খুবই সাবধান, এগুলো খুবই পিচ্ছিল হয়। আপনার বাইক যেটাই হোক, যত মোটা চাকাই হোক, স্লিপ কাটবেই। হ্যাঁ, খুব সাবধানে বাইক চালাতে হবে এখান দিয়ে। স্টিয়ারিং সবসময় হচ্ছে স্ট্রেইট রাখতে হবে, কোনো ব্রেক করা যাবে না, আর হচ্ছে টার্ন করা যাবে না। হ্যাঁ, তো এই বিষয়গুলো কিন্তু সাবধান। জায়গাটা বেশ নির্জন, একটা জঙ্গল জঙ্গল ভাব আছে। সামনে যে উঁচু পাহাড়টা দেখা যাচ্ছে সম্ভবত ওইটাই বগলেকের সেই উঁচু পাহাড়টা আর কি, আমি শিওর না, খুব সম্ভবত ওইটাই। মোটামুটি 5টা 20-এর মতো বাজে এখন, আর হয়তো 10 বা 15 মিনিটের মধ্যে আমরা বগলেক বা কাছাকাছি পৌঁছে যাবো আর কি, এর বেশি লাগার কথা না। সামনেই হচ্ছে একটা ছোটোখাটো পাড়া থাকার কথা। এই পাড়াটা আমি আসলে গুগল ম্যাপেই দেখেছি, ওই পাড়াটার নাম আসলে জানি না। এই পাড়াটার পরে হচ্ছে বগালেকের আফিলটা শুরু হয়, এটা খুব বেশি দূরে হওয়ার কথা না। এদিকে আমার সাথে গ্রুপ মেম্বাররা আসলে হারাই গেছে, সামনে ওনাদের টিকিটাও দেখা যাচ্ছে না। আমি আসলে পাহাড়ে আসলে একটু স্লো রাইড করতে পছন্দ করি, সেফটি তো একটা ডেফিনেটলি কারণ, পাশাপাশি হচ্ছে আমি পাহাড়ে অ্যাকচুয়ালি এসেছি 4-5টা উপভোগ করতে। আর স্লো বাইক চালালে দেখা গেছে 4-5টা একটু দেখে দেখে যাওয়া যায় আর কি। আমি যদি ফাস্ট বাইক চালাই দেখা গেছে রাইডিংয়ে মনোযোগ দিতে হয়, আশপাশে কি আছে ঠিকভাবে দেখা যায় না, এই জিনিসটা আমার ভালো লাগে না। সামনে মানুষজনের আনাগোনা দেখা যাচ্ছে, এটাই কি সেই পাড়াটা নাকি আমি আসলে শিওর না। অনেকক্ষণ পরে হচ্ছে মানুষজন দেখা যাচ্ছে আর কি। ফাইনালি আমার গ্রুপের বাকি মেম্বারদেরকে পাওয়া গেল। সামনে ওই যে গাইডের সাথে যে ভাইয়াটা আছে উনি আছে, আমি শিওর না, সম্ভবত ওনারা আমাদের জন্য ওয়েট করতেছিল। রাইড করতে করতে ভাবতেছি ওনারা হয়তো আমার বা আমাদের উপর বিরক্ত, কারণ আমরা একটু স্লো চালাচ্ছি। ওনাদেরকে কিছুক্ষণ পর গিয়ে স্টপেজ করে হচ্ছে ওয়েট করতে হইতেছে। বাট কিচ্ছু করার নেই, আমাদের আসলে ভালো লাগে না। ওনাদেরকে তো একটু আগেই বললাম, ফার্স্ট রাইড করা পাহাড়ে আমার ভালো লাগে না। বিষয়টা শুধু সেফটির জন্য না, উপভোগ করা যায় না এত ফার্স্ট রাইড করলে। পাহাড়ে এত কষ্ট করে এসেছি তো 4-5টা দেখার জন্য, তাই না? সম্ভবত এটাই সেই পাড়া, তার মানে একটু পরেই হচ্ছে আমাদের আফিলটা শুরু হবে। রাস্তাও তো লাফার। রাস্তার এই অংশটুকুর অবস্থা খুবই বাজে, অসমতল উঁচু নিচু হয়ে আছে, অনেকটা আলুর মতো হচ্ছে ফুলে ফুলে আছে ঘন ঘন। সম্ভবত সামনেই আমাদের কাঙ্ক্ষিত আফিলের শুরু। একটু পরে এক গিয়ারে আসলে বাইক চালানো শুরু করতে হবে। এরকম খারাপ আফিলে আসলে এক গিয়ারে বাইক চালানোই সেফ। বলতে না বলতেই 2 গিয়ার থেকে 1 গিয়ারে আসতে আমি বাধ্য হলাম। 2 গিয়ারে লিটারালি পাওয়ার ড্রপ করে বাইকের স্টার্ট অফ হয়ে যাইতে লাগছিল। আর ক্যামেরায় বোঝা না গেল এই জায়গাটা বেশ খারাপ, বেশ খারাপ বলতে বেশ খারাপ। বগালিকে আসার যে আফিলের গল্প সবাই বলে, এটা এক্স্যাক্টলি
এসে এই প্লেসটা। এখন যেখান দিয়ে চালাচ্ছি বাইকটা, একে তো খাড়া, তার উপর হচ্ছে ডিফিকাল্ট বাঁক। তো বাইকটা এক গিয়ারে খুব সুন্দর উঠে যাচ্ছে, কোনো ঝামেলাই করতেছে না। আনুমানিক 5-6 হাজার আরপিএমে হচ্ছে 20-30-এর মতো স্পিড থাকে। এরকম খাড়া ঢালগুলোতে আসলে এক গিয়ারে 6-7 হাজার আরপিএমে আপনি যদি ধরে রাখেন, খুব ইজিলি যে কোনো বাইক আসলে উঠে যাবে। এটা 150 সিসি 200 সিসির বাইক না, শুধু 110 সিসির বাইকও খুব ইজিলি উঠে যাবে। এদিকে আপনাদেরকে বলতে না বলতে আমি কেলেঙ্কারি করে বসলাম। এটা লিটারালি লজ্জাজনক কেলেঙ্কারি। যে সামনে আয় একটু। এখানে আসলে কি হয়েছে আপনাদেরকে একটু এক্সপ্লেইন করে বলি। ঢালের খাড়া অংশটুকু বেয়ে ওঠার এক পর্যায়ে একটু সমতল হয়ে আসছিল, তো আমি আসলে একটু রিল্যাক্স হয়ে গেছিলাম। রিল্যাক্স হয়ে কোনো কারণ ছাড়াই হচ্ছে আমি 1 গিয়ার থেকে 2 গিয়ারে দিয়ে বসি। বাট এইখানে আসলে 1 গিয়ারেই উঠতে হবে। 1 গিয়ার থেকে হঠাৎ করে 2 গিয়ারে দেওয়ার কারণে বাইক হচ্ছে পাওয়ার লস করছে, স্পিড আর বা আরপিএম হচ্ছে তুলতে পারে না ইনস্ট্যান্ট, ফলে বাইকের স্টার্ট অফ হয়ে গেছে। এটা আসলে বাইকের কোনো দোষ না, ঠিক আছে? বাইক খুব ইজিলি 1 গিয়ারে থাকলে উঠে যেত। এটা রাইডারের ইনএফিসিয়েন্সি অথবা ইনএক্সপিরিয়েন্স বলতে পারেন, আসলে বাইকের কোনো দোষ নাই। ইনসিডেন্টের স্পেসিফিক অংশটুকু আমি আবার স্লো মোশনে আপনাদেরকে দেখাচ্ছি। মিটারের দিকে খেয়াল করেন, দেখবেন কোনো কারণ ছাড়াই আমি 1 গিয়ার থেকে হুট করে 2 গিয়ার দিয়ে বসি। এরপর সাথে সাথে 1 গিয়ারে দিয়েও আর রিকভারি করার সুযোগ পাই না, যা হওয়ার তাই হয়েছে। এটাকেই সম্ভবত বলে তীরে এসে তরি ডুবানো আর কি। এই যে সামনের কাটা পাহাড়টা দেখতে পাচ্ছেন, ওইটা পার হইলে হচ্ছে বগালে। অলমোস্ট চলে আসছিলাম, জাস্ট নিজের একটা ভুলের কারণে হচ্ছে এখানে এরকম একটা ফান ইনসিডেন্ট হয়েছে আর কি। আসতে আসতে নামাই দিছি। এদিকে আমার সাথে পিলিয়ন না দেখে ভাইয়ারা বেশ টেন্সড হয়ে গেছে, ভাবছে অ্যাক্সিডেন্ট করছি। তো ওনাদেরকে বিষয়টা হিন্টস দিলাম আর কি কী হয়েছে। বিষয়টা একটু ডিসঅ্যাপয়েন্টিং হইলেও আসলে ইটস ওকে। হ্যাঁ, পাহাড়ে আসলে এরকম টুকটাক ইনসিডেন্ট হবে, এগুলাই আসলে ফান। একসময় হচ্ছে এগুলাই স্মৃতি, এগুলা কোনো বড় বিষয় না। আর তাছাড়া অনেক দিন পর পর আমরা পাহাড়ে আসি, এরকম টুকটাক ভুল হতেই পারে। আজকে না, এটা কালকা দিতে পারছি, শুক্রবার না, আজকে তো নিব না। এই সেই জায়গা যেটাকে আসলে অনেকে বাংলার লাদাখ বলে। আমি আসলে অন্য কোনো দেশের কোনো প্লেসের সাথে কম্পেয়ার করতে পছন্দ করি না। তারপরেও যাই হোক, সবাই এটাই বলে। জায়গাটা বেশ সুন্দর। পাহাড়টা কাটার কারণে দুই পাশে একটা চমৎকার ভিউ পয়েন্ট তৈরি হয়েছে আর কি। আমি যতদূর শুনছি, আগে এই পাহাড়টার উপর দিয়ে হচ্ছে রাস্তাটা গিয়েছিল, কিন্তু সেই সময় হচ্ছে এই ঢালটা আরও খাড়া ছিল। খাড়া থাকার কারণে এখানে নাকি প্রায়শই অ্যাক্সিডেন্ট হতো। সম্ভবত একটা চাঁদের গাড়ি উল্টে গিয়ে অনেকেই হচ্ছে আহত হওয়ার পর থেকে এই পাহাড়টা কেটে হচ্ছে রাস্তাটা আবার রিকনস্ট্রাকশন করে আর কি। এদিকে আমার পিলিয়ন সেজানের কোনো খোঁজ খবর নাই। জাবেদের গল্প বলতে গিয়ে জাবেদের বদদোয়ায় আজকে সেজানের জীবন আমি ড্যাম শিউ চারকার হয়ে গেছে, ঠিক আছে? আজকে সেজান উঠলে জাবেদের সাথে সমবেতি হয়ে যাবে। আমি হাসি দামাইতে পারি আর না। সরি, অল্প বেশ কমে গেছে। সরি, ক্যাঙ্গেরি ব্যাগ লেগে সম্ভব নাকি? 2 কাতে না আপনি ব্যথা বলবো। হ্যাঁ, এদিকে সেজানের শরীরে আমি জাবেদের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। জাবেদের ভূত সওয়ার করছে তার শরীরে, তার চেহারা চেঞ্জ হয়ে গেছে এবং খুব শান্তশিষ্ট হয়ে গেছে, কোনো কথাবার্তা বলতেছে না। আমি খুব আতঙ্কে আছি, ওঠার পর আমাকে কি বলে এটা নিয়ে আর কি।
কিছু হয় না, পড়ে গেছিলেন পরি নে। তো গাড়িটা হচ্ছে কাজ হয়ে গেছে দাঁড়াই গেছে। গাড়ি কই গাড়ি উপরে গাড়ি তো নিছে ভুক্তভোগী। এখন তো তিনজনেই তিনজন বরাবর বাইক আনতে দেশি কুতার ছবি তুলে দি চমৎকার জায়গায়। এই নেই হাজারটা আয় একটু বাড়ি হয় তাহলে আর আগে ধরলাম হাজারটা আয় না আনতাছে না আমি দে সামনে দুই দুঃখী মানুষকে দেখে আমার খুব হাসি পাইতেছে দুঃখের বদলে। সেজান তো অলরেডি টায়ার্ড, এইটুকু পথ হেঁটে উঠে জাবেদের দুঃখ সে আজকে হারে হারে ফিল করতেছে। আর পাশাপাশি সৌজন্যতা বশত হচ্ছে বাবুলদা সেজান থেকে কাদের ব্যাগটা নিয়ে ওনার অবস্থাও খারাপ হয়ে গেছে। ঠিক আছে, এদিকে ইনসিডেন্ট ঘটায় আমি খুব আনন্দে আছি। এদিকে পড়ন্ত বিকালে কাটা পাহাড়ের মাঝখান দিয়ে এই সূর্যটা অসাধারণ লাগতেছে, সেরকম একটা গ্লো দিতেছে। আর সবাই আশপাশে ছবি তোলায় ব্যস্ত। ব্যাগ ভাই এখান দিয়ে রেখে দেন, রেখে দেন ব্যাগ, রেখে দেন এখান দিয়ে, সমস্যা না, রেখে দেন আপনি এখান দিয়ে রেখে দেন পরিষ্কার মধ্যে। হঠাৎ করে দেখি সামনের রাস্তায় হচ্ছে একটা মেঘের টুকরো হচ্ছে পাস করে যাচ্ছে। সবাই ওইদিকে যাচ্ছে ছবি তোলার জন্য বা ভিডিও করার জন্য। অসম্ভব সুন্দর ভিউ, বগালেখা এসে একদম পোষাই গেছে। আর ওই এগারোগুলোর উপর দিয়ে বিয়ে সুন্দর পাইছে, কিন্তু ওই যেখানে ছবি তুলছেন ওখানে ওখানে খুব সুন্দর পরিবেশ ছিল। পুরো অন্ধকার হয়ে যায়। কিরকম অন্ধকার ঘাট লাগতেছে গাড়ি চালাতে না না সমস্যা হচ্ছে না, কোনো সমস্যা হচ্ছে না, এটা জাস্ট ক্লাস মিস হয়ে আচ্ছা গেছে। না সমস্যা নাই, তাও অনেক সময় আমি একবার এই আপনার স্লিপ করে পড়ে গেছিলাম। এটা কাটাইতে আমার প্রায় 1 মাসের উপরে সময় না না আমরা পড়ি গাড়ি চালাইলে মনে হয় গাড়িটা হচ্ছে দাঁড়াই গেছে, দাঁড়াই গেলে তো বুঝে নেই খারার মধ্যে পিছনে। 1 মিনিটে পুরো হ্যাঁ অন্ধকার হয়ে গেছে। রিয়েল মেক এই যে আমরা এখানে দেখেন, এই যে আমরা এখানে এখন মেঘের ভিতরে, কিন্তু এই যে আমরা মেঘ। এখন পুরো মেঘের ভিতরে মেঘটা দেখেন ঠান্ডা ঠান্ডা। ওই বাইক কমে গেছে যা। কি একটা অবস্থা, সামান্য একটু মিস্টেক হয়েছে। ওইদিকে আমার ট্যুরমেট আমার ড্রাইভিং নিয়ে হচ্ছে কোশ্চেন তোলা শুরু করছে। কি আর করব, ইনসিডেন্ট তো হয়েছে, এটা তো ট্রু। যাই হোক, কিছু করার নাই। এখন আমরা চলে যাব বগালেকের দিকে, এখানে আর বেশিক্ষণ থাকবো না। ও এই যে এদিকে চলে আইয়ার এগুলা, এগুলো হচ্ছে পেঁচা তুলার গুলা না? হ্যাঁ ধর বল, আমরা একটু আগাইলাম আস্তে। আমাদের বগালেক এবারই প্রথম আসা, সো আমাদের আসলে আইডিয়া নাই এখান থেকে আর কত দূর যাইতে হবে আর কি। তো ভাবলাম একটু সামনে গিয়ে আগাই, আমরা তো এমনিতেই স্লো টানি, সামনে যদি ভালো কোনো প্লেস পাই এখানেও দাঁড়াবো আর কি। বাট আনফর্চুনেটলি হচ্ছে এই কাটা পাহাড়টা নামার পরই হচ্ছে ফাইনালি আমরা বগালেকের আর্মি চেকপোস্ট অথবা বগালেকের দেখা পেলাম আর কি। তো এমনটা জানলেও এখানে আরও হয়তো 10-15 মিনিট স্টে করে তারপর এদিকে আসতাম। যাই হোক, যা হওয়ার তো হয়ে গেছে, চলে আসছি আমরা। এখানেই একটু বসে হচ্ছে আমরা রেস্ট নিই। হেরে জিজ্ঞেস করলে হবে। এদিকে দেখলাম আমাদের সাথে আমাদের বাকি ট্যুরমেটরা হচ্ছে চলে আসছে, ওইখানে আর স্টে করে নাই আর কি। আমাদের গাইড হচ্ছে চেকপোস্টে গিয়েছে এন্ট্রি করার জন্য। আমরা এখানে ওয়েট করতেছি, গাইড আসবে, তারপর কোথায় রুম নেবে এটা অ্যাকচুয়ালি গাইডই জানে। রুমে হচ্ছে জিনিসপত্র রেখে একটু রিল্যাক্স হয়ে আশেপাশে ঘুরবো, এই জন্য। সামনের ডান পাশের কটেজটা বেশ সুন্দর, সম্ভবত আর্মিদের এখন বেশ এক্সপেন্সিভই হওয়ার কথা আর কি। এদিকে আমাদের গাইড হচ্ছে চেকপোস্টে সমস্ত ফর্মালিটিস সেরে চলে আসছে। সামনে হয়তো আলোচনা হচ্ছে কোথায় রুম নিবে এটা নিয়ে, দেখি কি অবস্থা। সামনে আসলে কি টাইপের রুম নিবে আজকের জন্য সবাই মিলে ডিসকাশন করতেছে।
সবার ইচ্ছা লেক ভিউ কোনো রুম যদি পাওয়া যায় সেরকম একটা রুম নেবে আর কি। বগালেকে এই রবার্ট কটেজটা দেখতে বেশ সুন্দর, বাট এটাতে কোনো রুম খালি নাই, আর থাকলেও হয়তো এখানে কেউ উঠতো না, কারণ সবার ইচ্ছা হচ্ছে লেকের পাশে কোনো রুম পেলেও এখানে থাকবে আর কি। তো ঠিক আছে, আজকে আর ভিডিওটা বাড়াবো না, এখানেই শেষ করে দিব, কারণ অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। এর মধ্যে রুমে ঢুকে আমরা ফ্রেশ হয়ে বের হতে হতে আমি ড্যাম শিওর হচ্ছে রাত হয়ে যাবে আর কি। তো এ পর্যন্তই আজকের মতো, আল্লাহ হাফেজ আর আসসালামু আলাইকুম। কালকে ইনশাল্লাহ আবার এর পরের এপিসোড নিয়ে আপনাদের সাথে দেখা হবে।